অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেরি না করে আমরা আজকে ক্লাস শুরু করছি। দেখো, আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে ফ্রেন্ডস, আর মাথায় রাখবে ফ্রেন্ডস, এই অঙ্কগুলো কিন্তু আমরা প্রত্যেকটা করব হচ্ছে আমাদের সিলেক্টিভ কিছু অঙ্ক, যেগুলো মাধ্যমিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে আমি সিলেক্ট করেছি। তো এই সেশনটায় বা এই গোলকের যে ক্লাসগুলো আমি করাবো, তো সেই ক্লাসে শুধুমাত্র কিন্তু সিলেক্টিভ অঙ্কগুলোই আমি তোমাদের করাবো, যেগুলো টেস্ট পেপার থেকে এবং বিভিন্ন বই থেকে কালেক্ট করে আমি তোমাদের নিয়েছি। তো আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা কী আছে দেখো, বলছে দুটো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো এরকম টাইপের অঙ্ক আমরা এক্সারসাইজে করেছিলাম। বলছে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 1:2 হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তাই তো? তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি এটা ধরে না 2 মার্কসের জন্য। ঠিক আছে, 2 মার্কসের জন্য এই অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি গোলক দুটির ব্যাসার্ধ, ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি যে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে আমরা ধরছি প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 একক, ঠিক আছে, R1 একক এবং R2 একক। ওকে, R1 একক এবং R2 একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা গোলক দুটোর ব্যাসার্ধ ধরছি, একটা হচ্ছে R1 একক এবং আরেকটা হচ্ছে R2 একক। সুতরাং দেখো, অনুপাত দিয়ে দিয়েছে হচ্ছে কত, এখানে অনুপাত দিয়ে দিয়েছে 1:2। তাহলে আমরা লিখতে পারি কি, R1 বাই R2 ইজ ইকুয়ালস টু হচ্ছে কত হবে, ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার করে বোঝো। এখানে গোলক দুটোর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 1:2। তাহলে আমরা ধরেছি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 একক। তাহলে অনুপাতটা কত হবে, R1/R2 ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নের শর্ত অনুসারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তো অলরেডি আমরা কনসেপ্ট ভিডিওতে দেখেছিলাম যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4πr² বর্গ একক। তাহলে এখানে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr1² বর্গ একক, আর দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr2² বর্গ একক। তাহলে কি লিখব, যে সুতরাং গোলক দুটির বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। সুতরাং গোলক দুটির সমগ্র তলের, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কেমন, ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে আমাদের। ক্ষেত্রফলের অনুপাত কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু, তোমরা প্রত্যেকেই জানো গোলকের সমতলের ক্ষেত্রফল কত হয়, দ্যাট ইজ 4πr1², তাই তো, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর দ্বিতীয় গোলকেরটা হয়ে যাচ্ছে 4πr2², এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাকে বলেছে গোলক দুটির সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, দ্যাট ইজ 4πr1²/4πr2²। এবার দেখো, ওপরেও 4π নিচেও 4π, তাহলে 4π ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে ওপরে পড়ে থাকছে R1², নিচে হচ্ছে R2²। তাহলে আমরা এটাকে লিখতেই পারি R1/R2 তার হোল স্কোয়ার, এইটুখানি লিখতে পারি তো আমরা। এবার দেখো, R1/R2 মানে কত, 1/2। তাহলে এখানে পুট করে দাও 1/2, দ্যাট ইজ 1/2 তার হোল স্কোয়ার। আর প্রত্যেকেই যেন 1/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4, এইটুখানি ক্লিয়ার। তাহলে অনুপাত চেয়েছে, তাহলে অনুপাতটা হবে 1:4। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্কের সলিউশন। তাহলে গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে
1:4, এইভাবে জাস্ট আমরা অঙ্কটাকে সলভ করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাচ্ছে 1:4। ওকে, বোঝা গেল এটা? তো ফ্রেন্ডস, আমরা পরের অঙ্কটায় চলে আসছি। দেখো যে এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাধ্যমিকের জন্য এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অঙ্কটা কি আছে দেখো, বলছে যে যদি একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয়, তবে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত হবে? গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত হবে? ঠিক আছে, বলেছে যে আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত, মানে ব্যাসার্ধের মানটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কি লিখবো, যে ধরি গোলকটির ব্যাসার্ধ জানতে চেয়েছে, ব্যাসার্ধের মান কত, তাহলে আমরা ধরি গোলকটির ব্যাসার্ধ ইজিক্যালস টু আর একক। ওকে, এককটা লিখে দেবে, কারণ এখানে কোনো একক মেনশন করা নেই। গোলকটির ব্যাসার্ধ হচ্ছে সমান সমান আর একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। ওকে, তাহলে এবার কি বলেছে যে তাহলে আয়তন কত হবে? সুতরাং গোলকটির আয়তন কত হয়ে যাবে? আয়তন ইজ ইকুয়ালস টু কত হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, একটা নিরেট গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 4/3, কারণ কনসেপ্ট ভিডিওতে অলরেডি করে দিয়েছি। যদি তোমরা এখনো কেউ দেখোনি, নিউ ভিউয়ার্সরা আছো, তারা এক্সারসাইজের অঙ্কগুলো আগে করো না। তোমাদের একটা কথাই বলছি, তোমরা আগে ভালো করে ওই কনসেপ্ট ভিডিওটা দেখো, তারপর অঙ্কগুলো তোমরা শেখো। আশা রাখি তোমাদের কোনো রকম ডাউট থাকবে না, ওকে, বা সমস্যা হবে না। তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, এখানে ঘন একক আয়তন কতটা লিখতে হবে, যেহেতু আয়তনের প্রশ্ন আসছে এখানে, ঘন একক। ওকে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? পরিষ্কার তোমরা জানো, 4πr²। ওকে, 4πr² বর্গ একক। ওকে, বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এখানে আয়তনটা দেখলাম কত, 4/3 পাই আর কিউব ঘন একক, 4/3 পাই আর কিউব ঘন একক। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr² বর্গ একক। এবার দেখো বলেছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্নানুসারে যেহেতু এদের আয়তন এবং গোলকটার আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সমান, তাহলে আমরা লিখতেই পারি 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু 4πr²। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? যেহেতু সাংখ্যমানটা এদের সমান। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে পাই কেটে যাচ্ছে কোণে, 4 কেটে যাচ্ছে কোণে। তাহলে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ আর কিউব ইজ ইকুয়ালস টু কত হবে? 3r²। তাই তো? তাহলে এখানে আর কত হয়ে যাবে? তাহলে আর এখান থেকে হয়ে যাবে হচ্ছে, দ্যাট ইজ আর এখান থেকে হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান হয়ে যাচ্ছে 3। পাশে এখানে লিখে দেবে, যেহেতু আর ইজ নট ইকুয়াল টু 0, কারণ এখানে আমরা আর এর কিন্তু কটা মান পাবো? 3টে মান পাবো, এবং তার মধ্যে দেখবে একটা মান 0 থাকবে, কিন্তু আর এর মান 0 হবে না। তাই আমরা আর ইজিকালস টু 3টা নিচ্ছি। তাহলে এখানে আমাদের আরটা কি ধরেছিলাম? গোলকটির ব্যাসার্ধ। তাহলে সুতরাং গোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, সুতরাং গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত হবে? 3 একক। ওকে, 3 একক। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। তো এইভাবে জাস্ট আমরা অঙ্কটা কিন্তু সলভ করব। তাহলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত হবে? 3 একক। এইটুখানি মাথায় রাখতে হবে, 3 একক। ওকে,
তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। তো এখানে যেহেতু বলেছে যে আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা পরস্পর সমান, তাই আমরা এই দুটোকে ইকুয়েট করেছি, ইকুয়েট করে এখান থেকে আরটা ক্যালকুলেট করেছি। তাহলে আরটা আমরা কত কি ধরেছিলাম, গোলকটির ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 3 একক। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো আমাদের পরের অঙ্কটা কি আছে দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 3-তে বলছে যে 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলকাকার বল যদি চৌবাচ্চার জলে ডোবাই তাহলে কতটা পরিমাণ জল অপসারিত হবে। তো এরকম টাইপের ফ্রেন্ডস আমি অঙ্ক তোমাদের বুঝিয়েছিলাম কোনে, ধরো এরকম একটা চৌবাচ্চা রয়েছে, এবার এই চৌবাচ্চার মধ্যে যদি আমি বলছে যে 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের টুকরো ধরো এরকম যদি আমি ডোবাই, এরকম একটা পাথরের টুকরো যদি ডোবাই যার ব্যাসার্ধটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে 0.7 ডেসিমিটার, ঠিক আছে, 0.7 ডেসিমিটার, তাহলে এই পাথরের মানে এই চৌবাচ্চার জলে যদি আমি এই 0.7 ডেসিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাথরের টুকরোটাকে জলে ফেলে দিই কোণে, তাহলে বলছে যে কতটা পরিমাণ জল অপসারিত হবে, কতটা পরিমাণ জল অপসারিত হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, এই পাথরের টুকরোটার যে আয়তন বা এই পাথরের টুকরোটার যে এই ঘনবস্তুটার যে আয়তন, সেই আয়তনের সমান আয়তন বিশিষ্ট জল সে অপসারিত করবে। অলরেডি আমি এর আগের ভিডিওতে তোমাদের এই জিনিসগুলো অঙ্কগুলো শিখিয়েছি, করেছি। যদি এখনো অবধি তোমরা কেউ না দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই কনসেপ্ট ভিডিওটা একটু ভালো করে ফলো করবে তারপরের অঙ্কগুলো। তো এরকম টাইপের অঙ্ক যদি দেয়া থাকে তাহলে কি লিখবে, যে এই পাথরের টুকরোটা যখন আমরা চৌবাচ্চার জলে ডোবাচ্ছি বা নিমজ্জিত করছি, তখন এই পাথরের টুকরো বা এই ঘনবস্তুটার যে আয়তনটা হবে সেই আয়তনের সমান আয়তন বিশিষ্ট জলকে সে অপসারিত করবে। তাহলে আমাকে বের করতে হবে যে এই চৌবাচ্চাটি ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে, কতটা পরিমাণ জল অপসারিত হবে, এটা আমাকে বের করতে দিয়েছে। তার মানে কি, পাথরের টুকরোটার বা এই ঘনবস্তুটার যে আয়তন ঠিক তার সম আয়তন বিশিষ্ট জলকে সে অপসারিত করবে। তাহলে আমাদের এরকম টাইপের অঙ্ক থাকলে তাহলে আমরা প্লেন কি বের করব, এই ঘনবস্তুটার আয়তনটা বের করব, আর এই ঘনবস্তুটার যে আয়তনটা হবে সেই আয়তনের সমান আয়তন বিশিষ্ট জল সে অপসারিত করবে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে কি দিয়েছে যে 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলকাকার বল, তাহলে কি লিখবো যে পাথরের বলটির ব্যাসার্ধ কত, 0.7 ডেসিমিটার। ওকে, 0.7 ডিসিএম লিখছি, তার মানে হচ্ছে ডেসিমিটার। তো এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে দিচ্ছি, তাহলে জিনিসটা আমাদের মানে পয়েন্টটা উঠে যাবে। ঠিক আছে, পয়েন্টটা উঠে গেলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে ডিসিএম থেকে সেন্টিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হবে 7 সেন্টিমিটার। ওকে, সিএম। তাহলে ব্যাসার্ধ কত ওই গোলকাকার পাথরের বলটির, দ্যাট ইজ 7 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে গোলকাকার। ওকে, গোলকাকার পাথরের বলটির ব্যাসার্ধ 0.7 ডেসিমিটার, দ্যাট ইজ 7 সেন্টিমিটার। ওকে, সুতরাং আয়তন ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দ্যাট ইজ 4/3, যেহেতু পাথরের আকারটা হচ্ছে গোলক তাই তার আয়তনটা হবে 4/3 পাই, পাইটাকে এখানে লেখা হচ্ছে 22/7 ইন্টু আর কিউব, আর কিউব মানে এখানে হচ্ছে 7 এর কিউব। ওকে, তাহলে এত ঘন সেমি বা সেমি কিউব লিখে দেবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, বোঝা গেল? এটা 4/3 পাই এখানে 22/7 ইন্টু আর কিউব মানে এখানে হচ্ছে 7 এর কিউব, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 22 দিয়ে কত হচ্ছে 88, লেখো 88 বাই, এখানে একটা কাজ করো, এখান থেকে একটা সাত কেটে দাও ওখানে, তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে, ইন্টু এখানে কত হবে 7 স্কোয়ার মানে হচ্ছে 49। এটা বুঝতে পারলে আশা রাখি
এখানে সেমি কিউব হয়ে যাচ্ছে, কারণ দেখো এখানে 22 4 কত হচ্ছে 88, আর এই 7টা এখানে 3টে 7 আছে আর এখানে 2টো 7 আছে, তাহলে একটা কাটলে কত হবে 7 স্কোয়ার, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে নিচে পড়ে থাকছে শুধু 3। এবারে 88কে 49 দিয়ে গুণ করো, তাহলে 88কে 49 দিয়ে গুণ করলে কত হচ্ছে 8 নং 72 2 হাতে 7, 8 নং 72 আর সাথে হয়ে যাচ্ছে 79 ইন্টু 4টা 32 2 হাতে 3, 4টা 32 আর 3 35, তাই তো? তাহলে হচ্ছে কত হবে 2 11 1 হাতে 1 12 13 3 হাতে 1 4, তার মানে 4 3 1 2, তাহলে কত লিখবো দ্যাট ইজ 4 3 1 2 বাই 3 সেমি কিউব। এবার 4 3 1 2 সেমি কিউবকে ডিভাইড করে দাও এখানে রাফে, দেখো কত হচ্ছে 3 দিয়ে 4 3 1 2কে ডিভাইড করলে কত হচ্ছে, তাহলে 3 1 এ 3 1 3 3 4 এ 12 1 1 নাবছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে 3 3 9 2, এই 2টা নেবে যাবে লাস্টের, 3 সাথে 21, ঠিক আছে, 3 সাথে 21 তার মানে 1, তাহলে কত হচ্ছে 1437 পূর্ণ 1 3, ঠিক আছে, 1437 পূর্ণ 1 3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আয়তনটা কত হবে 1437, দ্যাট ইজ 1437 পূর্ণ 1 3, এইটুখানি ক্লিয়ার হচ্ছে 1 3। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের পাথরের টুকরোটির আয়তন, গোলকাকার পাথরের টুকরোটির আয়তন, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এখানে বলেছে কি যে কতটা পরিমাণ জল সে অপসারিত করবে, তো আমি বলেছি কি পাথরের টুকরোটার যে আয়তনটা হবে তাহলে সেই আয়তনের সমান আয়তন বিশিষ্ট জল সে অপসারিত করবে, তাহলে এখানে পাথরের টুকরোটার যে আয়তনটা হবে ঠিক ততটা পরিমাণ জলকে সে অপসারিত করবে। তাহলে আমি বলতে পারি এখানে কতটা পরিমাণ জল অপসারিত করবে এখানে, সুতরাং পাথরের টুকরোটি কত লিখব যে 1400 মানে 1 4 3 7 পূর্ণ 1 3 সেমি কিউব জল অপসারিত করবে, ঠিক আছে, অপসারিত করবে। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3 এর, ঠিক আছে, 2 মার্কসের জন্য। তোমরা এই অঙ্কগুলো কিন্তু 2 মার্কসে খুব আসবে, তাই খুব ভালো করে দেখো ক্যালকুলেশনগুলো, বেশি ক্যালকুলেশন কাটাকুটি করা দরকার নেই, একদম সিম্পল ওয়েতে আমরা ক্যালকুলেশনগুলো করবো কোনে, প্রত্যেকটা জায়গা বোঝো ভালো করে, মানে শেখো জিনিসগুলো। আর অবশ্যই আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার্স খুব ভালো করে কভার আপ করে দেবো কোনে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। আর অবশ্যই কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো না, রিকোয়েস্ট করছি। তোমরা প্রত্যেকেই যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকেও বলছি যে তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, কারণ অনেক ভিডিও আমি নিয়ে আসবো যেগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই ভাইটাল হবে। তাই প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে ওয়াচ করো, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এর পরের অঙ্কটা আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 4, এটা একটা শর্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলেছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। তো এটা পরীক্ষায় ফ্রেন্ডস 2022-এ দিয়েছিল মাধ্যমিক এক্সামে, ঠিক আছে, 2022-এ এই অঙ্কটা দিয়েছে। বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাসার্ধ কত, তাহলে এখানটায় ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত 2r একক, 2r একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাকে বের করতে বলেছে গোলকটার আয়তন কত হবে, সুতরাং নিরেট গোলকটির, নিরেট মানে সলিড, ঠিক আছে, সলিড স্ফিয়ার যেটাকে আমরা বলছি, তাহলে নিরেট গোলকটির আয়তন, সুতরাং নিরেট গোলকটির আয়তন, কত হবে 4/3 পাই আর কিউব, তাই তো, ফর্মুলা অ্যাজ ইউজুয়াল। তাহলে এখানে লেখো 4/3 পাই, মানে এখানে কত লিখবো পাই, মানে এখানে লেখা হচ্ছে 4/3 পাইটাই রেখে দাও ওখানে, 4/3 পাই আর কিউব, মানে এখানে কত লিখবো দ্যাট ইজ ইনটু
আর কিউব মানে 2r এর হোল কিউব, দ্যাট ইজ 8r কিউব, তাই তো 8r কিউব এত ঘন একক। সবাই বুঝতে পারলে? এত ঘন একক, কারণ এখানে আর এর মান মানে হচ্ছে 2r, তাহলে আর এর মান হয়ে যাচ্ছে 2r, তাহলে 2r এর হোল কিউব মানে কত হয়? 2r এর হোল কিউব মানে হচ্ছে 2 এর হোল কিউব মানে হচ্ছে 8, আর এর কিউব মানে হচ্ছে কিউব, তাহলে হচ্ছে 8r কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই আমরা 8r কিউব লিখেছি। এবারে এখানে কাটাকুটি দেখো যাচ্ছে না, এটাকে আমরা রেখে দেবো 4 8 32, তাহলে হচ্ছে 32/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের নিরেট গোলকের আয়তন। ওকে, বোঝা যাচ্ছে 32/3 পাই আর কিউব ঘন একক। ওকে, তাহলে এটা ফ্রেন্ডস অঙ্কটা দিয়েছে মাধ্যমিক 2022-এ। ওকে, মাধ্যমিক 2022-এ এটা তোমাদের এমসিকিউ সেগমেন্টে দিয়েছে, এই অঙ্কটা। তো আমরা এইভাবেই রেজাল্টটা রেখে দেবো। এখানে অপশানগুলো ছিল, আমি অপশানগুলো দিইনি, সেই অপশানের মধ্যে এখানে পাইয়ের মানটা কিন্তু ইউজ করেনি ওরা পাইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে, তাই আমি সেই পাইটাকেই অ্যাজ ইট ইজ রেখে আমি অ্যান্সারটাকে রাখলাম। এবার এখানে দেখো যে 22/7 লিখে ক্যালকুলেশন বাড়াবার দরকার নেই, ঠিক আছে, কারণ তোমরা আর এর মানটা এক্স্যাক্টলি জানো না, তাই আমরা কি করছি, পাইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। তো আমাদের অপশান এখানে 4টে অপশান দেওয়া ছিল, সেই 4টে অপশানের মধ্যে আমাদের এই অপশানটা ছিল, বা ওখানে পাইয়ের মানটাকে 22/7 ইউজ করেনি, ওরা পাইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে, তাই আমরা এইভাবেই অ্যান্সারটা রেখেছি। তো এই অঙ্কটা 2022 এমসিকিউ সেগমেন্টে ছিল। ওকে, তো আমরা পরের অঙ্কটা চলে আসছি। কোশ্চেন নাম্বার 5 অঙ্কটা কি আছে দেখো, বলছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তো এই অঙ্কটা ফ্রেন্ডস দেখো মাধ্যমিক 2022-এ দিয়েছে এবং এটা 2 মার্কসের সেগমেন্টে ছিল, ঠিক আছে। তো বলছে যে গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে, পরিষ্কার বলেই দিয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ কত, দ্যাট ইজ আর একক, ঠিক আছে, এককটা লিখে দিতে হবে পাশে, আর একক। ওকে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? একটা জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে, ঠিক আছে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তার বক্রতলের ক্ষেত্রফল মানে যা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানেও তাই, এবং সমগ্র তলের ক্ষেত্রফল মানেও তাই। অলরেডি আমি কনসেপ্ট ভিডিওতে তোমাদের এটা ডিসকাস করেছি। আমি কি বলছি, একটা নিরেট গোলকের ক্ষেত্রে বা একটা সলিড স্পিয়ারের ক্ষেত্রে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানে এই যে বক্র যে রেখাটা বরাবর দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল যা হবে, এর বক্রতলের ক্ষেত্রফলও তাই হবে, এর সমগ্র তলের ক্ষেত্রফলও তাই হবে। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো আমরা ধরছি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কি হবে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান হয়ে যাবে হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার কি বলছে দেখো, যে ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা বের করবো, এবারে লিখবো কি, যে গোলকটির গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ হবে কত হবে, দ্যাট ইজ আর প্লাস আর ইন্টু 50/100। তোমরা জানো, ঠিক আছে, বৃদ্ধি করলে প্রাথমিক প্লাস প্রাথমিকের সেই পার্সেন্টেজটা এত একক।
এটা যদি তোমরা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 50 দুগুণে 100, তাহলে এটা হবে 3r/2 হবে। যদি ক্যালকুলেশন তোমরা করো তাহলে এটা হবে 3r/2 একক। তাহলে এটা হচ্ছে যখন 50% আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বৃদ্ধি করছি, তখন ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3r/2 একক। ঠিক আছে, তাহলে তখন ক্ষেত্রফল কত হবে, দ্যাট ইজ 4 পাই r² ইন্টু আর মানে এখানে কত 3r/2, তার মানে এটা হবে 3r/2 তার হোল স্কোয়ার, এত বর্গ একক। সবার কাছে পৌঁছলো? কারণ এখন তো ব্যাসার্ধ মানে 3r/2, তাহলে এখানে 4 পাই r² মানে এখানে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে এটা, দ্যাট ইজ 4 পাই ইন্টু 3r/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9r²/4 এত বর্গ একক। ঠিক আছে, দেখো 3r/2 মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, r² মানে হচ্ছে r²/4, তাহলে 4 কেটে যাচ্ছে, 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত, যখন 50% ব্যাসার্ধ বৃদ্ধি করছি তখন বক্রতলের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 9 পাই r² বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 9 পাই r² বর্গ একক, এইটুখানি ক্লিয়ার, দ্যাট ইজ 9 পাই r² বর্গ একক। এবারে বলেছে যে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে আমাকে বৃদ্ধি বের করতে হবে, শতকরা কত বৃদ্ধি পাবে। কি করে বের করবো দেখো, এখানে পরিষ্কার তোমরা জানো যে এই কনসেপ্টটা, যে যখন আমাদের শতকরা বৃদ্ধি বের করতে দেয় তখন আমাদের একটা কাজ করতে হয় কি, যে আমাদের সুতরাং তাহলে কি লিখবো, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হবে, ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, অন্তিম ক্ষেত্রফল থেকে আমরা প্রাথমিক ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কতটুকু বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ অন্তিমটা হচ্ছে 9 পাই r² মাইনাস 4 পাই r²। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এত বর্গ একক। তাহলে কত হবে, দ্যাট ইজ ইজিক্যালস টু, দ্যাট ইজ 5 পাই r² বর্গ একক। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে হয়েছে। ঠিক আছে, তাহলে 5 পাই r² ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে শতকরা কত বৃদ্ধি পেয়েছে বের করতে বলেছে, তাহলে কি লিখবো, সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায় কত হবে, তোমরা প্রত্যেকেই জানো, যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা লিখবো ওপরে, দ্যাট ইজ 4 পাই r² বাই প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ছিল হচ্ছে 4 পাই r², 4 পাই r² ইন্টু 100%, তাই তো বোঝা যাচ্ছে একটা, ইন্টু 100%, এটা মাথায় রাখতে হবে ওখানে, 100% বোঝা যাচ্ছে একটা, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেইটা বাই প্রাথমিক ক্ষেত্রফল বা পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100%। দেখো পাই আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4×25 100, তার মানে হচ্ছে 125% শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5-এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। ঠিক আছে, আমি স্টার দিয়ে দিলাম কোনে, VVI 2022 মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কটা 2 মার্কসের সেগমেন্টে দিয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, দ্যাট ইজ 125%। ওকে, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে হচ্ছে 125% যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 50% বৃদ্ধি পায়। ওকে, তো এর পরের অঙ্কটা চলে আসছে ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 6। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এরকম টাইপের কনসেপ্টের অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কি বলেছে দেখো, যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকারগুলি পাওয়া যাবে। এটা মাধ্যমিক 2022 4 মার্কসের সেগমেন্টে ছিল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট তাহলে অঙ্কটা তোমাদের জন্য, ওকে, বা পরীক্ষার জন্য, তোমাদের আপকামিং এক্সামের জন্য। তাহলে এরকম টাইপের অঙ্ক যদি থাকে, আমি তোমাদের বলেছিলাম কি করবে, প্রথমত বড় গোলকটা, মানে যে গোলকটা রয়েছে, মানে এরকম একটা নিরেট গোলক রয়েছে, এবার এই নিরেট গোলকটাকে গলিয়ে কতগুলো গুলি এরকম
ছোট ছোট গুলি আমরা পাবো, ঠিক আছে, এটা বের করতে হবে। ওকে, এরকম একটা বড় গোলককে গুলিয়ে, আর এই বড় যে গোলকটা রয়েছে এই বড় গোলকটার ব্যাসার্ধ কত আছে 8 সেন্টিমিটার, আর যে কটা আমরা ছোট ছোট গোলক পাবো প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে এরকম কটা আমরা ছোট গোলাকার গুলি বা বল আমরা পাবো, ঠিক আছে। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তাহলে সিম্পল আমরা কি করব, এই বড় গোলকটার আয়তন বের করব, তারপর আমরা এই ছোট গোলকগুলোর আয়তনটা বের করব। সিম্পল বড় গোলকটার আয়তনকে আমরা ছোট গোলকের আয়তন দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব কতগুলো এরকম গুলি তৈরি করা যাবে। সিম্পল কনসেপ্ট। ওকে, 4 মার্কসে ছিল। ওকে, তো এক্সারসাইজের অঙ্কে এটা এক্সারসাইজেরই অঙ্ক, তো অলরেডি আমি করে দিয়েছি, তাও আমি তোমাদের বিশেষ এই সেগমেন্ট ওয়াইজ আমি তোমাদের সিলেক্টিভলি আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দিচ্ছি যাতে অসুবিধা যাতে না হয়। তাহলে আমরা কি লিখবো যে নিরেট, তাহলে কি লিখবো যে নিরেট লোহার গোলকটির নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। সুতরাং আয়তন কত হয়ে যাবে? তাহলে আয়তন বের করব আমরা। তাহলে আয়তন ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে লেখা হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে এখানে কত 8-এর কিউব, ঠিক আছে, এত সেমি কিউব। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো 4/3 পাই ইন্টু 8-এর কিউব মানে কত হয় 8 64কে তোমরা যদি 8 দিয়ে গুণ করো তাহলে কত হবে 4 32 2 হাতে 3 6 48 51, তাহলে 512, তাই তো। তাহলে 512 সেমি কিউব। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের বড় গোলকটির আয়তন। তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি কেন 4/3 পাইটা ইউজ করলেন না? কারণ আমার এখানে 4/3 পাই ইউজ করার কোনো দরকার নেই। কেন সেটা পরে জানতে পারবে, অলরেডি আমি তোমাদের এক্সারসাইজের অঙ্ক করাবার সময় এটা বলেছিলাম, ঠিক আছে। এবারে আমরা বের করব দেখো যে এই যে বড় গোলকটা রয়েছে এই বড় গোলকটা গলিয়ে আমাদের কিছু সংখ্যক ছোট গোলক তৈরি করা হচ্ছে, যে ছোট গোলকগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে আমরা কি লিখব যে বড় গোলকটি 4 মার্কসে, তাই স্টেটমেন্টটা ঠিকঠাক লিখতে হবে, ঠিক আছে। তাহলে বড় গোলকটি গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কিছু নিরেট গোলাকার গুলি পাওয়া যায়। কিছু নিরেট গোলাকার গুলি পাওয়া যায়, ঠিক আছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কিছু নিরেট গোলাকার গুলি পাওয়া যায়। তাহলে কি লিখবো? এবার আমরা প্রত্যেকটা গুলির আয়তন বের করব। সুতরাং গোলাকার গুলির আয়তন কত হয়ে যাবে? একইভাবে আমরা 4/3 পাই তাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে 4/3 পাই ইন্টু 1-এর কিউব, এটা সেমি কিউব লিখে দাও। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত আয়তন 4/3 পাই সেমি কিউব, ঠিক আছে, 4/3 পাই সেমি কিউব, অথবা 4/3 পাই ইন্টু 1-এর কিউবও লিখে দিতে পারো, একই ব্যাপার হবে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এবার আমাকে বের করতে হবে কতগুলো গুলি পাওয়া যাবে ওখানে, ঠিক আছে, কতগুলো গুলি পাওয়া যাবে। তাহলে লিখবো কি সুতরাং নির্ণেয় গুলির সংখ্যা
সংখ্যা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে বড় যে গোলকটা আমরা গলিয়েছি তার আয়তন, দ্যাট ইজ 4/3 পাই ইন্টু 512 বাই, আর ছোট প্রত্যেকটা গোলাকার গুলির আয়তন 4/3 পাই ইন্টু 1 করে দাও, ঠিক আছে, এখানে ইন্টু 1 লিখে দাও, ঠিক আছে। তাহলে 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ওপরে কত হয়ে যাচ্ছে 512 আর নিচে 1, আর 512কে 1 দিয়ে ডিভাইড করে ডেফিনেটলি 512 হয়, তাহলে কতগুলো গুলি পাওয়া যাবে 512টি গুলি পাওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 6-এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটা সলভ করব, আর এই অঙ্কটা কিন্তু 100% গ্যারান্টি এরকম টাইপের কনসেপ্টের অঙ্ক পরীক্ষার জন্য। এটা মাধ্যমিক 2022-এ এসেছে, ঠিক আছে, মাধ্যমিক এক্সামিনেশন 2022, আর এটা 4 মার্কসের সেগমেন্টে তোমরা পাশে লিখে নেবে অঙ্কগুলো যখন তোমরা করবে। 2022 4 মার্কসের সেগমেন্টে এই অঙ্কটা দিয়েছে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের নির্ণয় গুলির সংখ্যা 512টি। ওকে, বোঝা যাচ্ছে? তো এর পরের অঙ্কটায় চলে আসছি ফ্রেন্ডস আমরা। কোশ্চেন নাম্বার 7 বলছে কি যে দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এটা মাধ্যমিক 2023 এমসিকিউ সেগমেন্টে এসেছে, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা কিন্তু অঙ্ক, ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। অলরেডি আমি এক্সারসাইজে কভার আপ করে দিয়েছি, তাও তোমাদের আমি অঙ্কটা স্পেসিফিকভাবে বুঝিয়ে দিচ্ছি কোনে, যে বলছে দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে আমরা লিখছি কি যে ধরি নিরেট গোলক দুটির নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে কি লিখব, যথাক্রমে R1 একক এবং R2 একক। ওকে, তাহলে বলেছে তাদের আয়তনের অনুপাত কত হবে। সুতরাং আমরা লিখতে পারি কি যে সুতরাং তাহলে কি লিখবো যে 4/3, তাহলে এখানে একটা জিনিস লিখে দাও যে সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি, দেখো তো যে এখানে বলেছে 4/3 পাই R1 কিউব, তাই তো, বাই 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়ালস টু কত দিয়েছে অনুপাতটা, দ্যাট ইজ 27/8, তাই তো। তাহলে এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন ইজ ইকুয়ালস টু তাদের অনুপাতটা 27/8। এবার 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে উপরেও R1 কিউব নিচেও R2 কিউব, তাহলে আমরা লিখতে পারি তো দ্যাট ইজ R1/R2 তার হোল কিউব, টোটালটার আমরা হোল কিউবে রাখছি, আর এখানে 27/8টাকে আমরা লিখতে পারি দ্যাট ইজ 3/2 তার হোল কিউব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি অর R1/R2 ইজ ইকুয়ালস টু কত হবে 3/2। ওকে, 3/2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 3/2। ওকে, বোঝা যাচ্ছে, অর্থাৎ নিরেট গোলক দুটির আয়তনের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3/2। এবারে বলেছে কি যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। সুতরাং গোলক দুটির বক্রতলের অনুপাত কত হবে ইজ ইকুয়ালস টু, পরিষ্কার তোমরা জানো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দ্যাট ইজ 4/R1² বাই 4/R2², তাই তো।
ফোর পাই আর ওয়ান স্কোয়ার হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ফোর পাই আর টু স্কোয়ার হচ্ছে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ফোর পাই ক্যান্সেল উঠে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে হচ্ছে আর ওয়ান স্কোয়ার, নিচে আর টু স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার। এবার দেখো আর ওয়ান বাই আর টুর মান কত, 3/2, তাহলে এখানে বসিয়ে দাও 3/2 তার হোল স্কোয়ার। আর 3/2 তার হোল স্কোয়ার মানে কত হয়, দ্যাট ইজ 9/4। এবার 9/4টাকে আমরা অনুপাত আকারে রাখছি, দ্যাট ইজ 9:4। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7-এর সলিউশন। ওকে, 9:4। তো খুবই ভালো একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলে দিলাম। ঠিক আছে, তাই প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো, বুঝো, শেখো, আশা রাখি কোনো রকম অসুবিধা হবে না। আর ভিডিওটা তোমাদের হেল্পফুল হলে বা উপকারে লাগলে তাহলে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওগুলো দেখো। যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা দেখো। প্রচুর ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রেখো। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।